১৯৫০-এর দশকে বিশ্বের চতুর্থ ধনী দেশ ছিল ভেনিজুয়েলা। তারা যদি সেই ধারা অব্যাহত রাখতে পারত, তবে ভেনিজুয়েলা হতো বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী দেশ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে তেল ভেনিজুয়েলার ভাগ্যের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে এসেছিল, ঠিকমতো পরিচালনা করতে না পারার কারণে সেই তেলই ভেনিজুয়েলার জন্য সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি খনিজ তেলের মজুদ সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলা অতীতে কতটা ধনী ছিল এবং কিভাবে লাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশটি বর্তমানে অন্যতম দরিদ্র দেশে পরিণত হল, সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। ভেনিজুয়েলায় তেল আবিষ্কৃত হয়েছিল ১৯২২ সালে। সে সময় সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতেও তেল পাওয়া যায়নি। তাই ভেনিজুয়েলায় তেল আবিষ্কৃত হওয়ার পর রাতারাতি তারা বিশ্বের শীর্ষ ধনী দেশে পরিণত হয়ে যায়। ভেনিজুয়েলায় তেল আবিষ্কারের অল্প কিছুদিনের মধ্যেই স্ট্যান্ডার্ড অয়েল ও শেলের মতো কোম্পানিগুলো ভেনিজুয়েলায় রিফাইনারি তৈরি করে। এক পর্যায়ে দেশটি প্রতিদিন ১ লাখ ব্যারেল উৎপাদন সক্ষমতা অর্জন করে। তেলের টাকায় ভেনিজুয়েলার এত উন্নতি হতে থাকে যে তেল কোম্পানিগুলো শূন্য থেকে একটি আধুনিক শহর গড়ে তুলতে থাকে। শুরুর দিকে ভেনিজুয়েলা আমেরিকান কোম্পানিগুলোর সাথে 50-50 প্রফিট শেয়ারিং মডেল চালু করেছিল। তার মানে তেল বিক্রি করে যে লাভ হতো তার অর্ধেক পেত ভেনিজুয়েলা আর বাকি অর্ধেক পেত আমেরিকান কোম্পানিগুলো। শুধুমাত্র আমেরিকান কোম্পানিগুলো থেকে পাওয়া লাভের টাকা দিয়েই ১৯৫০-এর দশকে ভেনিজুয়েলা বিশ্বের চতুর্থ ধনী দেশে পরিণত হয়। ভেনিজুয়েলাবাসী এতটাই সমৃদ্ধ ছিল যে শুধু কেনাকাটার জন্যই তারা সাপ্তাহিক ছুটিতে আমেরিকায় বেড়াতে যেত। ভেনিজুয়েলা ও আমেরিকা ভৌগোলিকভাবে খুবই কাছাকাছি অবস্থিত। ফ্লোরিডা থেকে মাত্র ৩ থেকে ৪ ঘন্টার ফ্লাইটেই ভেনিজুয়েলা পৌঁছানো যায়। একইভাবে মেক্সিকো উপসাগর ও ক্যারিবীয় সাগর হয়ে ভেনিজুয়েলার তেল খুব অল্প সময় এবং নামমাত্র খরচে টেক্সাস এবং লুইজিয়ানার রিফাইনারিতে পৌঁছাতে পারত। অন্যদিকে সে সময় সৌদি আরব থেকে তেল আমদানি করতে হলে পুরো পৃথিবী ঘুরে জাহাজগুলোর প্রায় ৩০ দিন সময় লাগত। কিন্তু ভেনিজুয়েলা থেকে তেলবাহী জাহাজ মাত্র ৫ থেকে ৭ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে পৌঁছে যেত। তাই ভেনিজুয়েলা আমেরিকা তেল বিনিময় ব্যবস্থাটি ছিল বিশ্বের অন্যতম সেরা লাভজনক পার্টনারশিপ ব্যবসা। ১৯৭৩ সালে বৈশ্বিক তেল সংকটের পর তেলের দাম হঠাৎ করেই অনেক বেড়ে যায়, আর সেখান থেকেই ভেনিজুয়েলা সবচেয়ে বেশি লাভবান হয়। এরপর তারা দেশের তেল সম্পদ জাতীয়করণ করে এবং রাষ্ট্রীয় কোম্পানি PDVSA এর মাধ্যমে রাষ্ট্রের কোষাগারে বিপুল অর্থ জমা হতে থাকে। সেই সময়টাকে ভেনিজুয়েলার তেলভিত্তিক স্বর্ণযুগ বলা হয়। তৎকালীন সময়ে ভেনিজুয়েলা ছিল বর্তমান সময়ের সৌদি আরবের মতো। তেলের টাকায় তারা যতটা বিলাসিতা করেছে, বর্তমানে সৌদি জনগণও হয়তো অতটা বিলাসিতা করতে পারে না। ভেনিজুয়েলায় তখন সবচেয়ে সেরা টেলিভিশন, অভিজাত ফ্যাশন সামগ্রী, দামি গৃহস্থালী যন্ত্রপাতির ব্যাপক চাহিদা ছিল। শহর জুড়ে ছিল বড় বড় ঝকঝকে সুপারমার্কেট। তারপরও ভেনিজুয়েলার মধ্যবিত্তরা শপিং করতে প্রায় প্রতি সপ্তাহেই আমেরিকায় যেত। তেলের টাকা আসতে শুরু করার পর গ্রাম প্রধান অর্থনীতির বদলে ভেনিজুয়েলায় শহরকেন্দ্রিক উন্নয়ন ঘটতে থাকে। ভেনিজুয়েলার রাজধানী কারাকাসো হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত আধুনিক এক শহর। মনোরম আবহাওয়া, সুপরিকল্পিত ভবন, প্রশস্ত মহাসড়ক আর সর্বত্র প্রাচুর্যের ছাপ। বাইরে থেকে দেখতে দেশটি ধনীই ছিল, কিন্তু ভেতরে ভেতরে নানামুখী সমস্যা জমতে থাকে। অতিরিক্ত ঋণ, দুর্নীতি, আমদানি নির্ভরতা এবং তেল ছাড়া অন্যান্য সকল খাতকে অবহেলা করার কারণে দেশের অগ্রগতি থেমে যায়। তেল থেকে বিপুল টাকা আসছিল ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে টেকসই অর্থনীতি গড়া হয়নি। আর সে কারণেই একসময়কার দক্ষিণ আমেরিকার সবচেয়ে ধনী দেশের মানুষ বর্তমানে মৌলিক চাহিদাই পূরণ করতে পারছে না। অর্থনৈতিক সংকট দীর্ঘায়িত হওয়ায় একসময়কার শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী বর্তমানে চরম হতাশায় ডুবে গেছে। অনেক পরিবার প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছে। এমনকি মৌলিক ওষুধের অভাবে সাধারণ রোগেও মানুষ মারা যাচ্ছে। পরিহাসের বিষয় হল, বিশ্বের সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ দেশে তেলের জন্যই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। ভেনিজুয়েলার গাড়ি চালকেরা ২৪ ঘন্টায় একবারের বেশি তেল কিনতে পারে না। ভেনিজুয়েলা আনুমানিক ১৯২০ সাল থেকে ২০১৩-১৪ সাল পর্যন্ত তেলের টাকায় মোটামুটি ধনী ছিল। তবে তাদের প্রকৃত স্বর্ণযুগ ছিল ১৯৫০ থেকে ১৯৮০-র দশক পর্যন্ত। দেশটির তেল শিল্পের পতন শুরু হয় ১৯৯৯ সালে হুগো চ্যাভেজের আগমনের মধ্য দিয়ে। হুগো চ্যাভেজের রাজনৈতিক জীবনের শুরুটা হয়েছিল একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি একটি রাজনৈতিক আন্দোলন গড়ে তোলেন, যার মূল বার্তা ছিল দুর্নীতি প্রতিরোধ, দারিদ্র্য দূরীকরণ এবং তেল সম্পদের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ। হুগো চ্যাভেজকে বলা হতো ভেনিজুয়েলার রবিনহুড,
কারণ তিনি মনে করতেন ভেনিজুয়েলার তেলের টাকা দিয়ে ধনীরা আরও ধনী হচ্ছে এবং গরিবরা হচ্ছে আরও গরিব। ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে ১৯৯৯ সালে হুগো চ্যাভেজ আনুষ্ঠানিকভাবে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার উপলব্ধি ছিল আমেরিকা তাদের দেশ থেকে তেল উত্তোলন করে তাদের লাভের ৫০% নিয়ে যাচ্ছে। এর বিপরীতে তিনি যদি নিজের দেশের তেল নিজেরাই উত্তোলন করে বিশ্ববাজারে বিক্রি করে তাহলে ভেনিজুয়েলা শতভাগ মুনাফা ঘরে তুলতে পারবে। তিনি জনগণকে বোঝাতে সক্ষম হন যে তেলের মালিক আমরা, তাহলে আমাদের লাভের ভাগ কেন আমেরিকাকে দেব। আর এই ভাবনা থেকেই ২০০৭ সালে চ্যাভেজ একটি নতুন আইন পাশ করেন। তিনি ভেনিজুয়েলায় থাকা সকল আমেরিকান তেল কোম্পানিকে সাফ জানিয়ে দেন, হয় ভেনিজুয়েলার রাষ্ট্রায়ত্ত কোম্পানির হাতে নিজেদের ৬০% শেয়ার ছেড়ে দিতে হবে, না হলে ভেনিজুয়েলা ছাড়তে হবে। চ্যাভেজ এখানেই থামেননি। তিনি রাতারাতি সকল আমেরিকান মালিকানাধীন রিফাইনারি, যন্ত্রপাতি এবং তেল ক্ষেত্র দখল করে নেন। এতে যুক্তরাষ্ট্র ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে, কারণ এইসব তেল কোম্পানিগুলো প্রায় ৭০ বছর ধরে ভেনিজুয়েলায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছিল। এত অর্থ আর পরিশ্রমে গড়ে তোলা আমেরিকানদের ব্যবসা চ্যাভেজের একটি হুকুমেই ধ্বংস হয়ে যায়। ১৯৯৯ সালের পর আবারও বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে উঠেছিল। ব্যারেল প্রতি তেলের দাম $10 থেকে বেড়ে $30 পৌঁছে যায়। ফলে হুগো চ্যাভেজের আমলে ভেনিজুয়েলা বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে থাকে। ১৯৯৯ সালে ভেনিজুয়েলার তেল রপ্তানি থেকে আয় ছিল বছরে $14 বিলিয়ন। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় বছরে $34 বিলিয়ন। বাইরে থেকে দেখতে মনে হচ্ছিল চ্যাভেজ অসাধারণ কিছু করে ফেলেছে, কিন্তু ভেতরে ভেতরে হুগো চ্যাভেজ তেলের এই বিপুল পরিমাণ টাকা ঠিকমতো ব্যবস্থা করতে পারেনি। দেশের কলকারখানা, অবকাঠামো বা নতুন ব্যবসায় বিনিয়োগ না করে সরকার তখন তেলের টাকা দিয়ে সকল নাগরিক সুবিধা ফ্রি করে দেয়। এমনকি সরকার এমন সব বিশেষ দোকান চালু করে যেখানে সকল পণ্য সাধারণ বাজার মূল্যের চেয়ে ৫০ থেকে ৭০% কম দামে বিক্রি করা হতো। এর ফলে ধীরে ধীরে ভেনিজুয়েলার নিজস্ব কৃষি এবং উৎপাদন খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। সেই সাথে ভেনিজুয়েলা ক্রমেই আমদানি নির্ভর দেশে পরিণত হয়। এর মাঝখানে একবার হুগো চ্যাভেজের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা করা হয়। চ্যাভেজ মনে করে তেল কোম্পানির লোকজন হয়তো তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে। তেল কোম্পানির কর্মীরাই তেলের টাকা জনগণের মাঝে এভাবে বিলি করার প্রতিবাদ করেছিল। তখন চ্যাভেজ রাতারাতি প্রায় ১৮,০০০ দক্ষ পেশাদার কর্মীকে তেল ক্ষেত্র থেকে বরখাস্ত করে, আর তাদের জায়গায় বসানো হয় চ্যাভেজের অনুগত সামরিক কর্মকর্তাদের, যাদের তেল উত্তোলন বা এই ব্যবসার প্রাথমিক জ্ঞানটুকুও ছিল না। সে কারণে কয়েকদিন পরপর তেল ক্ষেত্রে আগুন লেগে যেত, উৎপাদন বন্ধ হয়ে যেত বা এরকম নানা জটিলতা তৈরি হতো। যে তেল বিক্রি করে ভেনিজুয়েলা বিশ্বের সবচেয়ে ধনী দেশ হতে পারত, সেই তেলই ঠিকভাবে ব্যবস্থাপনা করতে না পেরে ভেনিজুয়েলা বর্তমানে বিশ্বের অন্যতম নাজুক দেশে পরিণত হয়েছে। এখনও দেশ জুড়ে অসংখ্য জায়গায় ভেনিজুয়েলার তেলক্ষেত্রের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। পরিত্যক্ত এসব তেলক্ষেত্র ঠিকমতো বন্ধও করা হয়নি, যার ফলে পরিবেশ দূষণ ভেনিজুয়েলার জন্য একটি মারাত্মক সমস্যা। ২০১৩ সালে হুগো চ্যাভেজ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। নিকোলাস মাদুরো ছিলেন হুগো চ্যাভেজের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। চ্যাভেজ মারা যাওয়ার সময় মাদুরো ছিল ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট। তাই সংবিধান অনুযায়ী মাদুরো অস্থায়ী প্রেসিডেন্ট হন এবং তারপর ২০১৩ সালের নির্বাচনে জয়ের মাধ্যমে মাদুরো পূর্ণ ক্ষমতায় আসেন। চ্যাভেজের মৃত্যু ভেনিজুয়েলার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটকে আরও গভীর করে তোলে। ততদিনে ভেনিজুয়েলার সাথে যুক্তরাষ্ট্রের শত্রুতা আরও চরমে ওঠে, কিন্তু যুক্তরাষ্ট্র তখনও সরাসরি কোনো পদক্ষেপ নেয়নি, কারণ ২০১০ সালের পর থেকে আমেরিকায় বিপুল পরিমাণ তেলক্ষেত্র আবিষ্কৃত হয় এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদক দেশে পরিণত হয়। যুক্তরাষ্ট্র শুধু বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশই নয়, বরং তেল আমদানির দিক থেকেও যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় এবং তেল রপ্তানির দিক থেকেও যুক্তরাষ্ট্র বিশ্বের চতুর্থ অবস্থানে আছে। তাহলে প্রশ্ন হলো, খনিজ তেলে যুক্তরাষ্ট্র এতটা সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কেন ভেনিজুয়েলার তেলের দিকে তাদের নজর দিতে হলো? ভেনিজুয়েলার তেলে কি এমন আছে যে কারণে ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতার করে কোনো ধরনের উস্কানি ছাড়াই একটি স্বাধীন সার্বভৌম দেশকে দখল করে নিল? ভেনিজুয়েলার তেলের সেই বিশেষত্ব সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। বর্তমান সময়ে এআই না শিখলে আপনি নিশ্চিতভাবেই পিছিয়ে পড়বেন। যারা নিজে নিজে এআই এর ব্যবহার শুরু করতে ভয় পাচ্ছেন, তারা কিভাবে একাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে কোর্সের লিঙ্ক দেওয়া আছে।